ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা, এখন হাত জোর করছে ভারত। একসময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশিদের খুঁজছে। যাচ্ছেন চায়নাতে, রাইট? আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তিতে হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন, এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায়? দর্শক, এবার সত্যি সত্যি বিশাল একটা ঘটনা ঘটতে চলেছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবে। চীন সফরকে কেন্দ্র করে এবার নড়ে চড়ে বসেছে ভারত। নরেন্দ্র মোদী এবার ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় দেখছে ট্রাম্প, এবং নরেন্দ্র মোদী ভয়ঙ্কর ষড়যন্ত্র চালাচ্ছে। কোনো ষড়যন্ত্রের কাজ হচ্ছে না। সেনাবাহিনী কু করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাই দিবে, এই স্বপ্নটা অনেকে দেখছে, এখনো অনেকে দেখতেছে যে সেনাবাহিনী কু করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাই দিবে। আচ্ছা, আমি বুঝি না, সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না? কি রে ভাই, তোমরা তো ভালোই আছো, একটু পালাই বেড়াইতেছো, গর্তে লোকায় আছো, কি দরকার আছে রাজপথে এসে মার খাওয়া, বলো? 24শে মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গিয়েছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। রোহিঙ্গাদের নিয়ে ভারতের তামাশার দিন শেষ, এবার মিয়ানমারের আরাকান রাজ্য হবে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে ভারত এবং মিয়ানমার ধারাবাহিক নাটকের অবসান ঘটিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। শেখ হাসিনার মতো জিহুজুরি করে নয়, এবার সরাসরি শক্তি ব্যবহার করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। আরাকান রাজ্যকে এবার স্বাধীন বানিয়ে মিয়ানমার এবং ভারতকে পঙ্গু করে দিচ্ছে বাংলাদেশ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলে প্রচার করা নরেন্দ্র মোদীর চোখের সামনে খেলা দেখাচ্ছে ডক্টর ইউনূস। এবার মার্কিন সেনাবাহিনীকে সাথে নিয়ে আরাকানকে স্বাধীন করার পথে বাংলাদেশ। আরাকানকে স্বাধীন করার মিশনে ভারতকে সেকা দিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চালে কিভাবে ভারত এবং মিয়ানমার পঙ্গু হচ্ছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার না খেয়ে মরার দশা কলকাতার মানুষের। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে ভারত। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে উল্টো না খেয়ে মরছে ভারতের জনগণ। এদিকে ডক্টর ইউনূসের চীন সফর ঘিরে কঠিন চাপে ভারত। দিশেহারা মোদী না খাওয়া বন্ধ। এবার ভারতকে সরাসরি ডক্টর ইউনূসের কঠিন হুঁশিয়ারি। চীনকে নিয়ে ভারতকে উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা। অপরদিকে মোদী ও মিয়ানমারকে কাঁদিয়ে আরাকান দখলে বাংলাদেশ আর্মির সাহায্যে ঢাকায় মার্কিন সেনাদের ঢুকে পড়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা, এখন হাত জোর করছে ভারত। একসময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশিদের খুঁজছে। কলকাতার নিউ মার্কেট সহ সব জায়গায় শুনশান নীরবতা। দোকানদার বসে আছে কিন্তু ক্রেতা নেই, বিক্রি নেই, ব্যবসা নেই। পেট্রাপোল চেকপোস্ট বনগাঁ সাব ডিভিশনে মহকুমারের মধ্যে 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা বন্ধ করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল ভারত, কিন্তু এখন নিজেরাই বুঝতে পারছে এই শিক্ষাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি ক্রেতারা যে কলকাতার অর্থনীতির সবচেয়ে বড় শক্তি ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসা এখন হাহাকার করছে। এক ব্যবসায়ী বলেন, সারাদিন দোকান খুলে বসে থাকি, অথচ ক্রেতার দেখা নেই। ব্যবসা চালানো দায় হয়ে গেছে, আর এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। আরেকজন হতাশ কণ্ঠে বললেন, এতদিন ভাবিনি বাংলাদেশিরা আমাদের ব্যবসার প্রাণ।
এখন বুঝতে পারছি তারা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস। আগে বাংলাদেশিদের কারণে মাসের পর মাস হোটেল বুক থাকতো, আর এখন হোটেল মালিকরা কাঁদছে। এক হোটেল মালিক বলেন, কলকাতার হোটেল 70% ব্যবসা বাংলাদেশিদের উপর নির্ভরশীল ছিল, এখন সেই বাংলাদেশিরা নেই, কিভাবে চলবো আমরা? রেস্টুরেন্ট মালিকেরও একই অবস্থা। আগে দিনে 200 থেকে 300 বাংলাদেশি খেতে আসতো, এখন হাতে গোনা কয়েকজন। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচবো? রমজান এলেই বাংলাদেশিরা কোটি কোটি টাকা খরচ করতো কলকাতায়, অথচ এবার পুরো কলকাতা ফাঁকা। ভারতীয় গণমাধ্যম পর্যন্ত স্বীকার করেছে কলকাতার ব্যবসার 50 থেকে 55% বাংলাদেশিদের উপর নির্ভরশীল, আর এখন সব ধসে গেছে। বাংলাদেশিদের ছাড়া কলকাতা অর্থনীতি অচল। ভারত কি এই সত্যটা স্বীকার করবে, নাকি নিজেরাই নিজেদের গলা চেপে ধরবে? বাংলাদেশিদের ফেরানো ছাড়া কলকাতার সামনে কি আর কোনো পথ আছে, নাকি কলকাতার বাজার চিরতরে ধ্বংস হবে? কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। ইস্তেমাল করা হচ্ছে। ইনি যাচ্ছেন চায়নাতে, রাইট? রমজান 28 তারিখে যখন উনি সি জিনপিং এর সঙ্গে কথা বলবেন, ইফতার হবে, আর উনি ওখানে বলবেন, আমাদের যে মুসলিম আছে সিকদিয়ান ব্রাদার্স, এই রমজান মাসে আমি শিওর ওনার কথা উনি বলবেন কি আমিও যেতে চাই। কি বলছেন? ইউনুসের বুকে ধক হবে উইঘুর মুসলিমদের সম্পর্কে বলতে? এই তো করা উচিত যদি উনি সচ্চা মুসলমান হন, ইসলামিক স্টেট, উনি যদি ইসলামিক ভ্যালু রিপ্রেজেন্ট করেন, তাহলে জি জিনপিং এর মুখে চোখে চোখ দিয়ে উনি কথা বলবেন কি আমি যাচ্ছি উইঘুরের সঙ্গে কথা বলতে, আমি ওদের সঙ্গে ইফতার করবো, ওদেরকে ডাকুন, আমি ওখানে যেতে চাই। আছে ক্ষমতা না? আপনি একটা দালাল হিসাবে আপনি যাচ্ছেন, আপনি পুরো বাংলাদেশকে ওখানে বিক্রি করতে যাচ্ছেন, ওটা আমি আপনাকে বলে দিচ্ছি, রাইট? সর্বপ্রথমে আপনাকে একটা আমি বলে দিচ্ছি, এটা অনেকগুলো মিথ, অনেকগুলো ঘটনা, অনেকগুলো রটনা বানানো হয়েছে বাংলাদেশের মধ্যে। ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে প্রথমটা জিনিস আছে কি আমাদের কাছে আমি এখানে একটা প্রশ্ন, যেরকম আপনাকে বললাম যে মোহাম্মদ ইউনুসের ধক হবে কি উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করার, কিন্তু এই যে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে, বাংলাদেশের মুসলমানদের পরিস্থিতি ওই উইঘুর মুসলিমদের মতো হবে না তো? ওর থেকে খারাপ হবে। ইনি বিক্রি করতে যাচ্ছেন, এরা বাংলাদেশ পরিবার প্রবলেম নিয়ে কোনো কিছু নেওয়া দেয় নাই। ইনি একটা বিজনেসম্যান, আপনি তো দেখছেন, উনি হাঁটতে পারছেন না, উনি কিছু ভাবতে পারছেন না, উনি ডিপ্রেসড লোক, উনি কাঁদছেন, উনি বলছেন আমি বেরোতে চাই। ওনাকে ধরে রেখে দেওয়া হয়েছে ওখানে, কেন যে অনেক লোকের বিজনেস চলছে তো ওখানে, ওরা বিজনেস করে ওরা বড় বড় বাড়ি বানাবে আপনার আমেরিকায়, ওরা বড় বাড়ি বানাবে ইংল্যান্ডে, ওরা অনেকগুলো বিশ্বের চারদিকে ওরা বিজনেস করবে। ইনি মুখোশ, এনাকে কিছু পয়সা দেওয়া হবে, কমিশন নিতে গেছেন ওখানে। উনি ইউক্রেনের জন্য যাননি, উনি জিনজিয়াংয়ে কি হচ্ছে এর কোনো কথাই নেই। রোহিঙ্গা কথা তুলবে কি? রোহিঙ্গা কথা তো ওদের একটা চুক্তি আছে চায়নার সঙ্গে কি আমি চায়না আর বাংলাদেশ মিলিয়ে আমরা রোহিঙ্গাকে ওদের মায়ানমারে পাঠাবো। ইনি কি বলবেন? ইনি কি বলবেন? আমার মনে হয় না ইনি বলবেন, রাইট? তো ইনি একটা যা জিনিস করতে যাচ্ছেন, আমার মনে হয় যে ইনি এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড নয়। আপনাকে সবাই বলে দিন, এই যে বিশ্বে যে জিও স্ট্র্যাটেজি আছে, অনেকবার কথা হয়েছে কি জিও এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে নয়। এখানে আছে আগে আপনি চায়নার সঙ্গে আছেন বা চায়না আগেস্টে আছেন। আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তিতে হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায় কার সঙ্গে আপনি যুদ্ধ করেছেন আপনি বলেন তো? আপনার কোন জায়গায়? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনার এতে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম, তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে। আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কীভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কীভাবে ক্রমেই বেড়ে চলেছে। জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে 47টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছে। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি। এই বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। 24 মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গিয়েছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। রোহিঙ্গাদের নিয়ে ভারতের তামাশার দিন শেষ, এবার মিয়ানমারের আরাকান রাজ্য হবে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে ভারত এবং মিয়ানমার ধারাবাহিক নাটকের অবসান ঘটিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। শেখ হাসিনার মতো জিহুজুরি করে নয়, এবার সরাসরি শক্তি ব্যবহার করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। আরাকান রাজ্যকে এবার স্বাধীন বানিয়ে মিয়ানমার এবং ভারতকে পঙ্গু করে দিচ্ছে বাংলাদেশ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলে প্রচার করা নরেন্দ্র মোদীর চোখের সামনে খেলা দেখাচ্ছে ডক্টর ইউনূস। এবার মার্কিন সেনাবাহিনীকে সাথে নিয়ে আরাকানকে স্বাধীন করার পথে বাংলাদেশ। আরাকানকে স্বাধীন করার মিশনে ভারতকে সেকা দিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চালে কিভাবে ভারত এবং মিয়ানমার পঙ্গু হচ্ছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। 24 মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকের মূল লক্ষ্য হল মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা। সেখানে সামরিক জান্তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ দ্রুতই শুরু হবে বলে আশা রাখা হচ্ছে। হাওয়াইয়ের ফোর্ট সাফটার অবস্থিত আমেরিকার সেনা প্যাসিফিক বা এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেবি বয়েল রাত 10টার দিকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তিনি ইউএসএ আরপিএস এর অন্যান্য 4 সদস্যদের একটি দলের নেতৃত্ব দেবেন। এরপর দলটি 25 মার্চ হাওয়াইতে ফিরে আসবে। ঢাকা ভিত্তিক আমেরিকার দূতাবাসের সামরিক অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ইডি মিচি, লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালচার প্রতিরক্ষা সহযোগিতা অফিস থেকে এবং মেজর ইয়ান লিওনার্ডের নেতৃত্বে 3 সদস্যের আমেরিকার কর্মকর্তাদের একটি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মহাপরিচালক অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিনের সঙ্গে দেখা করেন। বাংলাদেশের কৌশলগত বিষয় বিশ্লেষকরা বলেছেন যে লেফটেন্যান্ট জেনারেল বয়েলের এই সফর গুরুত্বপূর্ণ, কারণ আরাকান সেনাবাহিনী রাখাইন রাজ্যের অবশিষ্ট 3টি শহর সিত্তে, কিয়াকফিউ এবং মানাউন দখল করার জন্য একটি বড় সামরিক আক্রমণ শুরু করার পরিকল্পনা করতে পারে, যেখানে সেনাবাহিনী এখনও অবস্থান করছে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি বলেন, ভাওয়েল আসা কোনো রুটিন ভিজিট নয়, এর স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে। মূলত মায়ানমার বাংলাদেশ সীমান্তের সমস্যা নিয়ে কথা বলার জন্য তার আশা। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গিয়েছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। 2024 সালের ডিসেম্বরে মংডুর পতনের পর আরাকান সেনাবাহিনী নাফ নদী পার হয়ে 2 দিনের জন্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং রাখাইন রাজ্যে তাদের ঘাঁটিতে ফিরে আসে। সেই সময় আরাকান সেনাবাহিনীর প্রতিনিধিরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় বসেছিলেন, যদিও বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে সরবরাহ অব্যাহত ছিল। আরাকান সেনাবাহিনীর জন্য সিত্তে একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য। একই সঙ্গে ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিত্তে বন্দরের উন্নয়ন কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের অংশ। সিত্তে বন্দরের উন্নয়ন কালাদান নদীর ওপর একটি মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট সুবিধা নির্মাণ ও পরিচালনার জন্য ভারত এবং মায়ানমারের মধ্যে একটি কাঠামো চুক্তির অধীনে তৈরি করা হয়েছিল, যা ভারতের মিজোরামের সঙ্গে সিত্তে বন্দরকে সংযুক্ত করে। আরাকান রাজ্য ভারত এবং মিয়ানমারের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। ভারত 7 সিস্টার্সের জন্য বাংলাদেশের বিকল্প হিসাবে আরাকানকে গড়তে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছিল। অন্যদিকে আরাকান রাজ্যের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে মিয়ানমার রপ্তানি করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করে থাকে।
রোহিঙ্গাদের আরাকান রাজ্য থেকে তাড়ানোর পিছনে মিয়ানমারের পাশাপাশি ভারতেরও সমর্থন ছিল। আরাকানে রোহিঙ্গারা থাকলে এই রাজ্যের প্রাকৃতিক সম্পদকে লুট করা সহজ হতো না। বিগত সরকার মিয়ানমার এবং ভারতকে জিহুজুরি করে রোহিঙ্গা সমস্যার সমাধানের ব্যর্থ চেষ্টা করছিল। তবে আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো অন্য লেভেলে খেলেছেন। ভারত ও মিয়ানমারকে পঙ্গু করে আরাকানকে বাংলাদেশের অংশ করে নিচ্ছেন। কাগজে কলমে আরাকান স্বাধীন হলেও বাংলাদেশের প্রক্সি হিসেবেই থাকবে। আরাকান আমদানি রপ্তানি এবং বিদেশি সব সহায়তার জন্য কক্সবাজারে একটা করিডোর চেয়েছে, বিনিময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে তারা। এটি যে আমেরিকার সরাসরি সহায়তায় হচ্ছে তা পরিষ্কার। আরাকান স্বাধীন হয়ে বাংলাদেশের প্রক্সি রাজ্য হয়ে থাকুক। সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। এদিকে চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, দ্য হিন্দুকে প্রেস সচিব। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তবে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। মঙ্গলবার এক প্রতিবেদনে শফিকুল আলমকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটিকে প্রেস সচিব বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন, কিন্তু ঢাকার অনুরোধে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। আজ 26শে মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। উৎপাদন খাতে চীনা বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছি এবং গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টার ভারত সফরের জন্য ভারতকে অনুরোধ করেছি। চীন সফর চূড়ান্ত হবার কয়েক সপ্তাহ আগে দিল্লিকে এ বিষয়ে অবহিত করা হয়। দুর্ভাগ্যবশত এতে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ডক্টর ইউনূস দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা, যিনি 4 মাসের মধ্যে চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন। 2024 সালে ডিসেম্বরের 4 দিনের সফরে চীন ভ্রমণ করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডক্টর ইউনূস চীন সফর শেষে দেশে ফিরে আসবেন। পরে 3 থেকে 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। 26 থেকে 29 মার্চ পর্যন্ত মোট 3 দিন চীন সফরে থাকবেন ডক্টর ইউনূস।